আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আপু? আমি হচ্ছি হেলেনাপা, অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদের আজকে পড়াবো তোমাদের সিলেবাসের থার্ড ইয়ার থেকে মৃত্তিকা কি এবং মৃত্তিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। একটু স্লাইড তাহলে আজকে আমাদের পড়া হচ্ছে মৃত্তিকা কি, মৃত্তিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে আপু সাধারণত কি হচ্ছে, মৃত্তিকা শব্দটি আসছে ল্যাটিন শব্দ সোলাম থেকে। সোলাম অর্থ মেজ, মেজ না বা বৃহত্তম, সেখান থেকে সয়েল অর্থাৎ মৃত্তিকা শব্দটির উৎপত্তি। সংজ্ঞা হিসেবে বললে পৃথিবীর উপরিভাগের এক পরিবর্তনশীল কঠিন তিন মাত্রা বিশিষ্ট প্রাকৃতিক আবরণী সত্তা, যা আবহাওয়ার প্রভাবে সময়ের বিবর্তনে বিভিন্ন ভূসংস্থানের জন্য বিভিন্ন স্তর বিন্যাসে শিলা কণা হতে উৎপত্তি লাভ করত। খনিজ ও জৈব পদার্থের সুসংমিশ্রণে গঠিত উদ্ভিদের জন্মস্থান, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগ যেখানে গাছপালা জন্মায়, মানুষ বসবাস করে, ওই জায়গাটাকে বলা হয় মৃত্তিকা। তাহলে গেল এটা আমাদের মৃত্তিকা। এখন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে ভূপৃষ্ঠের সবটা মাটি যে মৃত্তিকা এমন কোনো কথা না। তাহলে ভূপৃষ্ঠের যে আবরণের পৃষ্ঠের যে বহির অংশ, তার কোন অংশটা মৃত্তিকা, আমি তোমাদের সেটাকে দেখাচ্ছি কেমন। আপু এটার মধ্যে স্লাইড ক্যালিপার্স, তাই তো? তোমরা এটা জানো, এটার নাম কি? এটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। মনে করো এটা হচ্ছে আমার একটা মৃত্তিকার কণা, ঠিক আছে আপু? এখন আমি এই মৃত্তিকার কণাটাকে স্লাইড ক্যালিপার্সে দুটো যে দাঁত রয়েছে, আমি এই দাঁতের মধ্যে দিব। দাঁতের মধ্যে রেখে আমি তাকে পরিমাপ করব। অবশ্যই রিডিং আসবে। এই রিডিংটাকে বলা হয় মৃত্তিকার কণার ব্যাস, ঠিক আছে? তাহলে এই যে রিডিংটা আসবে সেটাকে বলা হবে মৃত্তিকার কণার ব্যাস। যে কণাটার ব্যাস 2 মিলিমিটারের চেয়ে বেশি, সেটা আমার মৃত্তিকার কণা হতে পারে না। তাহলে কি বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার একটা মৃত্তিকার অংশ, শূন্য মৃত্তিকা আছে এর মধ্যে। এই মৃত্তিকার যে কণাটা, এই মৃত্তিকাগুলো, কাল্পনিক মৃত্তিকাগুলোর যে কণাটার ব্যাস 2 মিলিমিটারের চেয়ে বেশি, সেটা আমার মৃত্তিকার কণা না। তাহলে এই কণাগুলোর যার ব্যাস 2 মিলিমিটারের চেয়ে কম, সেটা হবে আমার মৃত্তিক কণা, ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে আমাদের চামড়িটা আছে না আপু, এই চামড়িটার একটা যে ছিদ্র, এই ছিদ্রের একটা হাতের দৈর্ঘ্য হচ্ছে 2 মিলিমিটার। তাহলে আমি যদি এটা হচ্ছে আমার মৃত্তিকা, এগুলো হচ্ছে আমার মৃত্তিকা, এবং আমি যদি এই মৃত্তিকাগুলোকে এইটা যদি ছেড়ে দেই, ছেড়ে দিলে পরে এই কণাগুলোর যার ব্যাস 2 মিলিমিটারের চেয়ে কম, এরা হবে মৃত্তিকার কণা, আর বাকিগুলি মৃত্তিকার কণা হবে না। সেটা হচ্ছে অন্য কি না, সেটা আমি তোমাদের স্লাইডে দেখাচ্ছি। স্লাইড
দেখে নিও, এটা হচ্ছে সংজ্ঞা মৃত্তিকা কিলো, এই সংজ্ঞাটা দিয়েছেন, তোমরা এটা পড়ে নেবে, তোমাদের ক্লাসটা থাকবেই। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্তিকার উপাদান, অর্থাৎ একটা মৃত্তিকা কি কি নিয়ে গঠিত। এই যে একটা মৃত্তিকা আমি বললাম, এই মৃত্তিকার মধ্যে কি কি থাকবে। তাহলে এই মৃত্তিকার মধ্যে থাকবে হচ্ছে খনিজ পদার্থ থাকবে 45 ভাগ, শতকরা 45 ভাগ, জৈব পদার্থ থাকবে শতকরা 5 ভাগ, পানি থাকবে হচ্ছে 25 ভাগ, বায়ু থাকবে হচ্ছে 25 ভাগ। আর কিছু থাকবে সেটা হচ্ছে কি আপু, এই উপাদানের মধ্যে আমি কি বলেছিলাম যে 5 ভাগ জৈবের মধ্যে জীবসত্তা হচ্ছে 10%, উদ্ভিদের শিকড় হচ্ছে 10%, হিউমাস হচ্ছে 80%। অর্থাৎ জৈব পদার্থের 5% এর মধ্যে জীবসত্তা হচ্ছে 10%, উদ্ভিদের শিকড় হচ্ছে 10%, আর হিউমাস হচ্ছে 80%। তার আবার শ্রেণীবিভাগ দেখো যে এই যে বিভিন্ন জীবসত্তা মৃত্তিকার মধ্যে থাকে, এদের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, শ্যাওলা, ছত্রাক, প্রোটোজোয়া, রোটিফার। খেয়াল রাখবে, ভাইবার জিজ্ঞেস করবে রোটিফার কি। রোটিফার হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম আণুবীক্ষণিক প্রাণী। ভাইবার জিজ্ঞেস করবে রোটিফার কি। রোটিফার হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম আণুবীক্ষণিক প্রাণী। আর থাকবে কি, আর থাকবে হচ্ছে কৃমি, কেঁচো, শামুক, ঝিনুক, অন্যান্য বহু এককোষী প্রাণী। ঠিক আছে আপু, এগুলো তো ছবি আর কি, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, রোটিফার, তারপর হচ্ছে ফাঙ্গাই, এলজি, আর তারপর মোলাস্ক, এগুলো তার ছবি। তারপর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মৃত্তিকার গুণাবলী সমূহ। কঠিন, তরল ও বায়বীয় পদার্থ যৌথভাবে মৃত্তিকায় একটি বিশেষ প্রকৃতি গঠন করে। মৃত্তিকার এই প্রকৃতিকে প্রকাশের জন্য মৃত্তিকার বৈশিষ্ট্যগুলোকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৃত্তিকার ভৌত গুণাবলী অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, মৃত্তিকার রাসায়নিক গুণাবলী অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, 3 নম্বর হচ্ছে মৃত্তিকার জৈবিক গুণাবলী বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল। আমরা আমাদের ক্লাস হিসেবে আমরা আজকে পড়বো মৃত্তিকার ভৌত গুণাবলী। অর্থাৎ ভৌত মানে কি, যেটা চোখে দিকে বুঝতে পারি যে গুণাবলী, সেটাকে বলা হবে মৃত্তিকার ভৌত গুণাবলী। তাহলে আপু কি পড়ে মৃত্তিকার ভৌত গুণাবলীর মধ্যে? মৃত্তিকার ভৌত গুণাবলীর মধ্যে পড়ে হচ্ছে মৃত্তিকার বুনট ও আকৃতি, মৃত্তিকার সংযুক্তি বা গঠন, মৃত্তিকার ঘনত্ব, মৃত্তিকার অন্ত্র পরিসর, মৃত্তিকার বর্ণ, মৃত্তিকার তাপমাত্রা, মৃত্তিকার প্রবেশতা, মৃত্তিকার দৃঢ়তা, মৃত্তিকার বায়ু, মৃত্তিকার পানি। এখন হচ্ছে আপু যেটা বলছি মৃত্তিকার বুনট বা আকৃতি। তাহলে তোমাদেরকে আমি একটু আগে দেখিয়েছিলাম কি আপু, হ্যাঁ তোমাদেরকে আমি একটু আগে কি দেখেছিলাম আপু, যে আমি যখন 2 মিলিমিটারের চাটনি দিয়ে চেলে ফেললাম মৃত্তিকার সবগুলো অংশকে, যেগুলো উপরে থেকে গেল, অর্থাৎ যার বেশ 2 মিলিমিটারের চেয়ে বেশি, এটা আমার মৃত্তিকার অংশ না, আমি এটাকে ছেড়ে ফেলে দিলাম, সেটা চলে গেল। আর এইগুলো হচ্ছে আমার মৃত্তিকা, এগুলো হচ্ছে আমার মৃত্তিকার কণা। এখন এই মৃত্তিকার কণাগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বালি, পলি এবং কাদা। এখন বালি, পলি, কাদার পরিমাণ কত শতাংশ হিসাবে মৃত্তিকায় থাকে সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তাহলে আপু একটা মৃত্তিকার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র থাকবে 2 মিলিমিটার নিচে, সবচেয়ে ক্ষুদ্র সেটা হচ্ছে আমার কাদা কণা, আর তাতে যে বড় সেটা হচ্ছে পলি কণা, তাতে যে বড় সেটা হচ্ছে আমার বালি। বালিকে আমরা 2-3 ভাগে ভাগ করা, একটা হচ্ছে মুগা বালি, মধ্যম বালি, সূক্ষ্ম বালি। আমরা একটাই বললাম যে একটা হচ্ছে আমার কাদা কণা, একটা হচ্ছে পলি কণা, একটা হচ্ছে আমার মোটা বালি। কিন্তু এখানে কথা আছে, এটা পরিমাপ আছে, শুধু মুখে বললে হবে না, পরিমাপ দিয়ে বলতে হবে। পরিমাপ দিয়ে বললেও হয় আন্তর্জাতিকভাবে যে মৃত্তিকার কণাটার ব্যাস 0.002 মিলিমিটারের চেয়ে কম, সেই কণাটাকে বলবো আমরা ক্লে বা
কাদা, যে যার হচ্ছে ব্যাস কণার ব্যাস 0.002 থেকে 0.02 মিলিমিটার তাকে বলবো আমরা পলি। আর যদি আমরা দুটোকে মাস করে বলি স্যান্ড, তাহলে স্যান্ড কত হবে আপু? স্যান্ড হবে 0.02 থেকে 2 মিলিমিটার পর্যন্ত কণাকে বলবো আমরা হচ্ছে বালি কণা। তাহলে আমরা এখন বালি কণা হিসেবে দেখাচ্ছি যে এইটা হচ্ছে যে আমার চাঁদনি, তার হচ্ছে এটা হচ্ছে আমার ক্লে, এটা দিয়ে যেগুলো পড়ে যাবে এটা হচ্ছে এটার উপরে যে থাকবে সেটা থাকবে স্যান্ড। তারপরে এটা হচ্ছে এটার উপর যেগুলো থাকবে সেটা থাকবে আমার সিল্ট, আর নিচে থাকবে সেটা হয়ে যাবে আমার ক্লে। তাহলে আমি বলবো কি এই যে আমার মৃত্তিকা কণাগুলি ছিল, আমি মৃত্তিকা কণাগুলোকে আমি আমার স্যান্ডের এর মধ্যে ফেলে দিলাম। এটা হচ্ছে আমার স্যান্ড, এটা হচ্ছে আমার ক্লে, এটা হচ্ছে আমার স্যান্ড। আমি সবগুলো দিয়ে দিব এখানে মধ্যে একটা করে দিলাম। তাহলে যখন আমি ঝাঁকাবো এটা হচ্ছে আপু আমার স্যান্ড, এটা পরিমাপ হচ্ছে, এটা পরিমাপ হচ্ছে স্যান্ডের জন্য হচ্ছে 0.02 থেকে 2 মিলিমিটার। দিস ইজ ফর লেস দেন 2 মিলিমিটার। এখানে যেগুলো ছিল এগুলো হচ্ছে আমার স্যান্ড। এখানে যেটা বললো এগুলো হচ্ছে আমার সিল্ট, আর এখানে যেগুলো থাকলো এগুলো হচ্ছে আমার ক্লে। তাহলে মৃত্তিকার উপাদানগুলোকে আমি যখন ভাগ করব তখন আমি ভাগ করে পাবো স্যান্ড, সিল্ট এবং হচ্ছে ক্লে। এখন যখন আমি স্যান্ড, সিল্ট, ক্লে আলাদা করে ফেললাম, বাকিগুলো হয়ে গেল কি আমার গ্রেটার দেন 2 মিলিমিটার বা 2 মিলিমিটারের চেয়ে বেশি। যখন আমি ওগুলো পাবো, ওগুলো পাওয়ার পর দাগের পরিমাপ হবে, ব্যাস হবে 2 থেকে 4 মিলিমিটার, আমি তাকে বলবো গ্রাভেল। যার পরিমাপ হবে 4 থেকে 64 মিলিমিটার তাকে বলবো আমরা পিবেলস। যার পরিমাপ 64 থেকে 256 মিলিমিটার তাকে বলবো আমরা ফোবেলস। যার পরিমাপ তার চেয়ে বেশি তাকে আমরা বলবো বোল্ডার্স। তাহলে এরা কিন্তু মৃত্তিকার অংশ না, এরা হচ্ছে গ্রাভেল, পিবেলস, ফোবেলস এবং বোল্ডার। এই প্রশ্নটি তোমাদেরকে ভাইবার জন্য পড়া হবে। আচ্ছা, তাহলে গেল এটা হচ্ছে আমরা মৃত্তিকা কণার পরিমাপ। তারপর হচ্ছে যে তোমাকে বলা হলো যে এই মৃত্তিকাটা দেওয়া হলো, তোমাকে দিয়ে বললো তুমি এটা কি ধরনের মৃত্তিকা আমাকে বের করে দেখাও। এই পদ্ধতি যে করা হয় এটাকে বলা হয় মুনশেল ট্রায়াঙ্গেল। মুনশেল ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা কোন একটা মৃত্তিকা কি ধরনের মৃত্তিকা আমরা এটা বের করে দেখাতে পারবো। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যালের অংশ। যখন আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিব তখন আমি এই মৃত্তিকাকে মৃত্তিকা আমি এটা করে দেখাবো, কিন্তু তখন আমি এই চার্টটাকে ইউজ করব। তোমরা দেখো এই চার্টের মধ্যে 12টা মৃত্তিকার নাম লেখা আছে। এই চার্ট অনুযায়ী মৃত্তিকার নামগুলো অবশ্যই অবশ্যই এই 12টা করে একটা করে পড়বে, তখন আমরা বলবো এটা হচ্ছে আমার ওই মৃত্তিকা। এটা আমি তোমাদেরকে ব্যবহারিক ক্লাসে দেখাবো। আচ্ছা, তাহলে গেল কি আপু? এখন যেটা হচ্ছে কি মৃত্তিকার গঠন। মৃত্তিকার গঠন কি হচ্ছে? মৃত্তিকার গঠন কি বলছে আপু? মৃত্তিকা তো বালি, পলি, কর্দ, জৈব পদার্থ একে অপরের সাথে মিলে বিভিন্ন আকৃতির জমাটবদ্ধ মৃত্তিকার অংশকে দলা বা প্যাক বলে। মৃত্তিকার কণার এরূপ আকৃতির ধরনকে মৃত্তিকার সংযুক্তি বলে। নিম্নের চিত্রের মাধ্যমে মৃত্তিকার সংযুক্তি তৈরি করে দেখানো হলো। অর্থাৎ সয়েল পার্টিকেলস মিলে এটা হবে, তারপর এটা হবে, তখন এই প্যাক মিলে একটা মৃত্তিকার অংশ তৈরি করবে। ঠিক আছে আপু? নেক্সট, এখন হচ্ছে আপু মৃত্তিকার সংযুক্তির শ্রেণী বিভাগ। মৃত্তিকার কণাগুলো যখন মিলে একটা মৃত্তিকার অনেক বড় অংশ তৈরি করে, এই অংশের ভিত্তিতে তাকে 7টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সংযুক্তি বিহীন, অত সবটাই হচ্ছে আলাদা।
কোনো ধরন তৈরি করে না, তাকে বলা হয় সংযুক্তি বৃত্তির থালাকৃতি। আমাদের ভাত খাই ঠিক সত্যি এটা প্লেটের মতো। একটা হচ্ছে প্রিজম আকৃতি, তোমরা জানো প্রিজম জিনিসটা কি, প্রিজম আকৃতির। একটা হচ্ছে স্তম্ভাকার, একটা হচ্ছে পিণ্ডাকার, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম দানাদার। এই সবগুলো ছবিতে দেওয়া আছে আমাদের ক্লাসে শর্ট। যদি আমি সুযোগ পাই আমি তোমাদের নেক্সট ক্লাস আর বড় করে পড়াবো। আজকে নতুন করে শিখবো যে এইটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে প্লেট, এটা হচ্ছে প্রিজমেটিক, এটা হচ্ছে কোলামার, এটা হচ্ছে গ্রানুলার, এটা হচ্ছে প্রিজমেটিক, এটা হচ্ছে ব্লকি, এটা হচ্ছে প্লেটিক। সব বর্ণনা আমি তোমাদের কাছে গ্রানুলার আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ডিটেইলস আবার যখন পড়াবো, যদি সিঙ্গেল করাতে চাই তখন আমি তোমাদের ক্লাসে এটা পড়াবো। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে ক্রম অনুসারে মৃত্তিকার সংযুক্তির শ্রেণীবিভাগ। ক্রম মানে গ্রেড। ক্রম অনুসারে বা পেডের বা দলার দৃঢ়তা ও স্থায়িত্বের তুলনামূলক বৈশিষ্ট্য ভিত্তি করে মৃত্তিকার সংযুক্তিকে আবারও পাঁচভাগে ভাগ করা যায়। এই শ্রেণীবিভাগের জন্য দুটি বিষয়ের উপর স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রথমত, কণাগুলিকে একটি অপরটি হতে পৃথক করতে কত শক্তির প্রয়োজন হয়। আমি কথাটা ক্লিয়ার করতে পারলাম? অর্থাৎ আমি যদি এই এটা চারটা মিলে কণা 1 2 3 4, আমি এই কণা থেকে এই কণা থেকে আলাদা করব, কত বেশি শক্তির প্রয়োজন। কোন কোন মৃত্তিকা যদি বালি মৃত্তিকা হয় তাহলে সহজে আলাদা করে ফেলতে পারবো, যদি কাদা হয় আমি সহজে পারবো না। তাহলে কত শক্তির প্রয়োগ করতে হয় এইটার উপর নির্ভর করবে। অর্থাৎ কণাগুলোকে একটি অপরটি হতে কত পৃথক করতে কত শক্তির প্রয়োজন হয়। দ্বিতীয় হচ্ছে আপু সংযুক্তির স্থায়িত্ব। স্থায়িত্ব যত বেশি হবে তত বেশি শক্ত হবে। আচ্ছা, এই দুই বিষয়ের উপর নির্ভর করে যখন মৃত্তিকার সংযুক্তির শ্রেণীবিভাগ করা হয় তখন তাকে ক্রমানুসারে মৃত্তিকার সংযুক্তির শ্রেণীবিভাগ বলে। এটির ভাগগুলি হলো ভঙ্গুর, মানে সহজে ভেঙে যায়, শিথিল তার চেয়ে একটু কম শক্তি লাগে, মধ্যম তার চেয়ে একটু বেশি শক্তি, সুদৃঢ় যাদের আরো বেশি সংগঠিত, অত্যন্ত দৃঢ় হচ্ছে কি যাকে সহজে ভাঙা যায় না। এখন আছে আপু দলার আকার অনুসারে মৃত্তিকা শ্রেণীবিভাগ। এখানেও পাঁচভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অতি সূক্ষ্ম, একটা হচ্ছে সূক্ষ্ম, একটা হচ্ছে পরিমিত, একটা হচ্ছে পুরু, একটা হচ্ছে অধিক পুরু। তারপর লেখা আছে প্লেটি মিলিমিটার, তারপর হচ্ছে প্রিজমেটিক্স এন্ড কলামার মিলিমিটার, ব্লকি, গ্রানুলার। চার্ট দেয়া আছে, কোনটা কত তোমরা একটু পড়ে নেবে। কেমন? সব লেখা লেখাই আছে। হ্যাঁ, নেক্সট মৃত্তিকার ঘনত্ব। এটা ফুললি প্র্যাকটিক্যালের অংশ। একেবারে তোমাদের পরীক্ষা এটা মাস্টার্স ক্লাসে যখন তোমরা পড়বে বা যারা তোমরা মাস্টার্স স্টুডেন্ট যারা তোমরা আমার আছো, এরা তোমরা মাস্টার্স ক্লাসে তোমরা যে ফিল্ড ট্রিপে যাবে ওখানে তোমরা সয়েল নিয়ে আসবে। সয়েল নিয়ে আসার পর তোমরা ওই মৃত্তিকাটা ঘনত্ব তোমরা বের করতে বলা হবে, তাই না? তারপরে তোমরা যারা সায়েন্স হও আর আর্টস হও তোমরা জানো ঘনত্ব কি। ঘনত্ব হচ্ছে একক আয়তনের ভর। একক আয়তনের ভর যার যত বেশি তার ঘনত্ব তত বেশি। তাহলে একক আয়তনের ভরের যে মৃত্তিকার বেশি তার ঘনত্ব হচ্ছে বেশি, যার ভর কম তার ঘনত্ব হচ্ছে কম। এই হিসাবে মৃত্তিকার ঘনত্ব হচ্ছে আপু মৃত্তিকার এক একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। মৃত্তিকার ঘনত্ব সাধারণত 2.60 থেকে 2.75। ভাইবার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, মৃত্তিকার ঘনত্ব সাধারণত কত হয়? মৃত্তিকার ঘনত্ব হয় 2.60 থেকে 2.75 গ্রাম পার ঘন সেন্টিমিটার। খেয়াল রাখবে গ্রাম পার ঘন সেন্টিমিটারের মধ্যে থাকে মৃত্তিকার ঘনত্ব। দুই প্রকার, একটা হচ্ছে আয়তনিক ঘনত্ব। আয়তনিক ঘনত্ব হচ্ছে আপু কোনো একক আয়তনের শুকনো মৃত্তিকার ভরকে মৃত্তিকার আয়তনিক ঘনত্ব বলে। খেয়াল রাখবে আপু একক আয়তনের শুকনো মৃত্তিকা তাকে বলা হয় শুকনো মৃত্তিকা। যে মৃত্তিকাটিকে 105 ডিগ্রি সেলসিয়াস উত্তাপে শুষ্ক করে নেওয়া হয়। তাহলে কত ডিগ্রিতে ভাইবার জিনিস কত ডিগ্রিতে? তাহলে 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় যখন মৃত্তিকাকে, তখন সেটাকে বলা হবে শুষ্ক মৃত্তিকা। আরেকটা হচ্ছে কণা কি আয়তনিক ঘনত্ব কি আপু? কোন একক আয়তনের শুকনো মৃত্তিকার ভরকে মৃত্তিকার আয়তনিক ঘনত্ব বলে। আর কণা ঘনত্ব হচ্ছে কোন একক আয়তনের মৃত্তিকার কণার ভরকে মৃত্তিকার কণা ঘনত্ব বলে। মৃত্তিকার আয়তনিক ঘনত্ব পরিমাপ হচ্ছে একক আয়তনের শুকনো মৃত্তিকার ভর ডিভাইডেড বাই মৃত্তিকার আয়তন।
তাহলে আপু এটা দেখো আপু, এখানে কি ছিল? এই মৃত্তিকাতে কি ছিল? বাতাস ছিল, খনিজ ছিল, যৌগ সবকিছু ছিল। যখন তুমি চেঞ্জ করে শুধু মাত্র কঠিন অংশ নিয়ে আসছো, বাকিটা কিন্তু চলে গেল। তাহলে এটা হলো কঠিন অংশ, আর এটা হচ্ছে সবকিছু মিলে। যখন চাপ দিলে কি হবে? সলিডটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, এটা তোমার এখন একসাথে ছিল। তারপর হচ্ছে মৃত্তিকার রন্ধ্র পরিসর। রন্ধ্র পরিসর অর্থ হচ্ছে আপু মৃত্তিকার কণার মাঝখানে যে ফাঁকটা থাকে এটাকে বলা হয় রন্ধ্র, এবং জায়গাটাকে বলা হয় কতটুকু দূরে দূরে এই যে দূরত্বটাকে বলা হয় পরিসর। তারপরে মৃত্তিকার রন্ধ্র পরিসর হচ্ছে মৃত্তিকার মোট আয়তনের জৈব ও অজৈব পদার্থ ছাড়া অবশিষ্ট অংশকে মৃত্তিকার রন্ধ্র বলা হয়। সেখানে মৃত্তিকার পানি ও বায়ু থাকে। তাহলে এখানে কে কে থাকে? এখানে থাকে মৃত্তিকার বায়ু এবং পানি। তাহলে কণার আকৃতি যদি গোলাকার হয় তবে মৃত্তিকার রন্ধ্রের আয়তন বেশি থাকে, এবং মৃত্তিকার কণার আকৃতি যদি প্লেট আকারের হয় তাহলে রন্ধ্রের আয়তন কম থাকে। তাহলে এটা যদি গোল হয় স্বাভাবিকভাবে এই স্পেসটা আমার বড় হবে, আর যদি প্লেটের মতো হয় তাহলে স্বাভাবিকভাবে আমার স্পেসটা আমার কম থাকবে। তাহলে যে মৃত্তিকার কণার আকৃতিটা গোলাকৃত হয় তার রন্ধ্র পরিসর বড় থাকে, আর যে মৃত্তিকার কণার আকৃতিটা প্লেট আকৃতির হয় তার রন্ধ্র পরিসরটা তখন কি থাকে আপু? ছোট থাকে। আর এটা হচ্ছে গোল বেশি, প্লেট হচ্ছে একেবারে কম, আর যদি কোণাকৃত হয় তাহলে দুটার মাঝখানে থাকবে। তাহলে কি হচ্ছে আপু? খ হচ্ছে কি আপু? কণাগুলো যুক্ত হওয়ার মাত্রা। মৃত্তিকার কণাগুলো যত বেশি ঘন হয়ে যুক্ত হবে রন্ধ্রের আকৃতি তত ছোট হবে। দিস ইজ করেক্ট। বিপরীতভাবে মৃত্তিকার কণাগুলো যত হালকা হয়ে যুক্ত হবে রন্ধ্রের আকৃতি তত বড় হবে, অর্থাৎ গুণও যত সূক্ষ্ম হবে রন্ধ্রের আকৃতি তত ক্ষুদ্র হবে। তারপর হচ্ছে আপু গ নাম্বার সাজানোর মাত্রা। সাজানোর মাত্রা বলতে কি বোঝায় আপু? মৃত্তিকার যদি প্রায় একই আকৃতি কণা দ্বারা সজ্জিত থাকে তবে মৃত্তিকার রন্ধ্রের আকার বড় হয়, এবং মৃত্তিকা যদি বিভিন্ন আকৃতি কণা দ্বারা সজ্জিত থাকে তাহলে রন্ধ্রের আকার ছোট হয়। এটা হচ্ছে সেই কথাটা, যদি বিভিন্ন সাইজের হয় তাহলে এটা ছোট হবে, আর এইটা তাহলে জিনিসটা হচ্ছে কম হবে। নেক্সট, মৃত্তিকার বর্ণ। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মৃত্তিকার রংটা কি একটু লালচে, আর এই মৃত্তিকার রংটা একটু এস এস টাইপ, তাই না? তাহলে এইটা হচ্ছে এস এস টাইপ আর এটা হচ্ছে লালচে। এরকম বিভিন্ন ধরনের মৃত্তিকার রঙের ভিত্তিতে পাওয়া যায়। এটাও একটা মৃত্তিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। আমরা স্লাইডে আসি এবার। মৃত্তিকার বর্ণ। তাহলে বর্ণ মৃত্তিকার একটি উল্লেখযোগ্য গুণ। মৃত্তিকার বর্ণ থেকে সহজে মৃত্তিকার বৈশিষ্ট্য জানা যায়, যেমন পানির স্তরের গভীরতা, নিষ্কাশন ব্যবস্থা, মৃত্তিকার উপাদান, মৃত্তিকার গঠন, মৃত্তিকার বয়স, মৃত্তিকার বিবর্তন ইত্যাদি। কারণ কালো মৃত্তিকার যৌগ পদার্থ পরিমাণ বেশি থাকে এবং হালকা বর্ণের যেমন বালি মাটি মৃত্তিকায় যৌগ পদার্থের পরিমাণ কম থাকে। মৃত্তিকার বর্ণের কারণ, কেন মৃত্তিকায় বিভিন্ন রং দিচ্ছে? প্রথমটা হচ্ছে মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ যদি বেশি হয় তাহলে মৃত্তিকার রং অনেক কালো হবে। মৃত্তিকায় লৌহযুক্ত পরিমাণ যদি বেশি হয় মৃত্তিকার রং লালের দিকে যাবে। মৃত্তিকার গুণের উপরও মৃত্তিকার কালার রং নির্ভর করে। মৃত্তিকার বর্ণের শ্রেণী বিভাগ। বর্ণের ভিত্তিতে মৃত্তিকা প্রধানত 4 প্রকার, যথা কালো, বাদামি, লাল, সাদা। মৃত্তিকার আরো কয়েকটি রং রয়েছে, যেমন লাল হলুদ বর্ণ, নীলাভ এবং সবুজাভ রং, মরলিন রং। এগুলো হচ্ছে মৃত্তিকার কালার। আচ্ছা, মৃত্তিকার বর্ণের নিয়ামক। কারা মৃত্তিকার বর্ণকে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে লৌহ পদার্থের পরিমাণ, লৌহ যৌগের রাসায়নিক বৈশিষ্ট্য দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়। উদাহরণ যেমন জৈব পদার্থের বর্ণ গাঢ় বাদামি অথবা কালো, ফেরাস অক্সাইডের বর্ণ ধূসর, ফেরিক অক্সাইডের বর্ণ লাল, হাইড্রোটেট ফেরিক অক্সাইডের বর্ণ হচ্ছে হলুদ। মৃত্তিকার বর্ণ নির্ধারণ। আপু এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল অংশ।
এটা সফটওয়্যার যেটা প্র্যাকটিক্যালের অংশ, এটা হচ্ছে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে মুনশেল কালার সিস্টেম। এই মুনশেল কালার সিস্টেমের অনেকগুলো কালারের ব্যান্ড আছে। দেখতে পাচ্ছ একটা ব্যান্ড, এই একটা ব্যান্ড, এই একটা ব্যান্ড। এই হচ্ছে এই চারটিটা, কেমন? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। আমরা যখন মৃত্তিকাটাকে নিব, নিয়ে আমরা এই কালারটাতে দেখাবো সে কোন কালারের সাথে অ্যাডজাস্ট করবে। কেমন? এই অ্যাডজাস্ট করে থেকে আমরা তখন বলে দেব যে মৃত্তিকার নাম হচ্ছে এটা। আমরা যখন ফিল্ডে যাব, ফিল্ডে থেকে সয়েল নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা এই চার্টের মাধ্যমে তোমাদেরকে শেখাবো কি করে মৃত্তিকার নামটা আবার বের করতে হবে। নেক্সট, এবার হচ্ছে আমরা মৃত্তিকার তাপমাত্রা। মৃত্তিকার তাপমাত্রা হলো মৃত্তিকার উষ্ণতার পরিমাপ। উদ্ভিদের জীবন ধারণের জন্য মৃত্তিকায় কিছু পরিমাণে উত্তাপ থাকা প্রয়োজন। উদ্ভিদ কত দ্রুত জন্মাতে পারে, উদ্ভিদ কত তাড়াতাড়ি মৃত্তিকা থেকে পানি পুষ্টি গ্রহণ করতে পারে, উদ্ভিদের অঙ্কুরোদ্গম ইত্যাদি মৃত্তিকার তাপমাত্রা নির্ভরশীল। উদ্ভিদের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। ভাইবার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদ্ভিদের জন্য আদর্শ তাপমাত্রা কত? আনসার হচ্ছে উদ্ভিদের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা, এবং এই তাপমাত্রা কোথায় দেখা যাবে? টপ সয়েল। এখন তোমাদেরকে শিখাই দেব টপ সয়েল কি। টপ সয়েল হচ্ছে একেবারে, যদি এটা আমাদের পৃথিবী হয় তাহলে উপরে যে সয়েল সেটা টপ সয়েল। আমাদের সয়েলের স্তরটা, এটা আমরা পরে ক্লাসে পড়াবো সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইল হচ্ছে সয়েলের লেয়ারটাকে প্রোফাইলকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টপ সয়েল, সাব সয়েল, বেস সয়েল, মানে বেস সয়েল। টপ সয়েলটা হচ্ছে যে তোমাকে যখন ভাইবার জিজ্ঞেস করবে যে মৃত্তিকার আদর্শ তাপমাত্রা, উদ্ভিদের আদর্শ তাপমাত্রা কত, তখন তুমি বলবে যে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, তখন ভাইবার জিজ্ঞেস করবে কোন মৃত্তিকার জন্য, তখন আনসারটা হবে টপ সয়েলের জন্য। এমন তাহলে টপ সয়েলের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। এখন মৃত্তিকার তাপটা কোথা থেকে পায়? মৃত্তিকার তাপটা পায় সোলার রেডিয়েশন বা সৌর বিকিরণ, পরিবহন কন্ডাকশন, বায়োলজিক্যাল এন্ড কেমিক্যাল রিঅ্যাকশন, জৈবিক রাসায়নিক বিক্রিয়া, আর হচ্ছে রেইন, বৃষ্টি থেকে পায়। আর মৃত্তিকার তাপমাত্রা কখন হ্রাস হয়? যখন এটাও রেডিয়েশনের মাধ্যমে হ্রাস হয়, এটাও কন্ডাকশনের মাধ্যমে হ্রাস হয়, এটা হ্রাস ইভাপোরেশনের মাধ্যমে, এটা হ্রাস হয় বৃষ্টি বা রেইনের মাধ্যমে। তারপর হচ্ছে মৃত্তিকার তাপমাত্রা কারা কারা ইনফ্লুয়েন্স করে বা প্রভাব বিস্তার করে। এটা হচ্ছে সয়েল টেক্সচার, মৃত্তিকার গুণগত, সয়েল স্ট্রাকচার, মৃত্তিকার সংযুক্তি, সয়েল কম্পোজিশন, মৃত্তিকার গঠন, সয়েল কালার, মৃত্তিকার বর্ণ, সয়েল ময়েশ্চার, মৃত্তিকার আর্দ্রতা, স্লোপ অফ দ্য ল্যান্ড, ভূমির ঢাল, ভেজিটেশন কভার, উদ্ভিদ আবরণ, ক্লাইমেট, জলবায়ু, সিজন অর্থাৎ ঋতু। এই জিনিসগুলো মৃত্তিকার তাপমাত্রাকে প্রভাব বিস্তার করে। আর কে নিয়ন্ত্রণ করে? কন্ট্রোলস অফ সয়েল টেম্পারেচার কে? soil color, মৃত্তিকার বর্ণ, amount of water in soil, মৃত্তিকার পানির পরিমাণ, ড্রেনেজ নিষ্কাশন, এয়ার অফ সয়েল, মৃত্তিকার বাতাস, ভেজিটেশন কভার, উদ্ভিদ আবরণ, ইরিগেশন সেচ। প্রবেশতা অর্থাৎ প্রবেশ করা, মৃত্তিকার পানি যে প্রবেশ করে তাকে বলা হয়, বা যে ক্ষমতা তাকে বলা হয় তার প্রবেশতা। তাহলে এটা বলা হয় পারমিয়াবিলিটি। তাহলে পারমিয়াবিলিটি ইজ দ্য ক্যাপাসিটি অফ ওয়াটার টু ফ্লো থ্রু আর্থ ম্যাটেরিয়াল ব্রেকেড সয়েল, অর্থাৎ মৃত্তিকার মধ্যে দিয়ে পানি প্রবাহের ক্ষমতাকে বলা হয় প্রবেশতা। এক্ষেত্রে পানি উচ্চ শক্তির স্থান থেকে নিম্ন শক্তির স্থানের দিকে প্রবাহিত হয়। চিত্রে ও, হোয়ার ইজ মাই ও, সরেয় হচ্ছে উচ্চ শক্তির স্থান, এবং রসই হচ্ছে নিম্ন শক্তির স্থান। মৃত্তিকার প্রবেশতা মৃত্তিকার গুণের উপর নির্ভর করে, অর্থাৎ গুণ যত সূক্ষ্ম হবে প্রবেশতা তত কম হবে। মৃত্তিকার প্রবেশতাকে প্রভাব বিস্তারের নিয়মসমূহ হচ্ছে কণার আকৃতি, রন্ধ্র অঞ্চলে তরলের বৈশিষ্ট্য, কণার আকার, মৃত্তিকার সংযুক্তি, সম্পৃক্ততার মাত্রা, শোষণকৃত পানি, পানিতে দূষিত পদার্থ সমূহ, এগুলো মৃত্তিকার প্রবেশতাকে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে প্রবেশতার গুণাঙ্ক নির্ধারণ তিনটি পদ্ধতির মাধ্যমে করা হয়। পরীক্ষাগার পদ্ধতি, একটা হচ্ছে মাঠ পদ্ধতি, একটা হচ্ছে
পরোক্ষ পদ্ধতি আমি তোমাদের ফিল্ড থেকে সয়েল নিয়ে এসে যখন ক্লাস নেব তখন এগুলি দেখাবো। তারপরে আমরা মৃত্তিকার দৃঢ়তা। মৃত্তিকার দৃঢ়তা হচ্ছে একটা মৃত্তিকার দলাকে একটা মৃত্তিকার দলা একটা মৃত্তিকার দলা, এটা একটা মৃত্তিকার দলা, এটা একটা মৃত্তিকার দলা কে কতটুকু শক্ত। দেখো সে অনেক নরম, সে কিন্তু ততটা শক্ত না, খুলে যাচ্ছে। এটা হচ্ছে নরম, আর আমি তাকে অনেক চেষ্টা করে ভাঙতে পারছি না, এটা হচ্ছে শক্ত। তাই এটাকে বলা হয় মৃত্তিকার দৃঢ়তা। তাহলে কি হচ্ছে আপু, মৃত্তিকার দলা ভাঙার জন্য প্রয়োগকৃত বাহ্যিক শক্তির বিরুদ্ধে মৃত্তিকার প্রতিরোধের ক্ষমতাকে মৃত্তিকার দৃঢ়তা বলে। মৃত্তিকার দৃঢ়তা মৃত্তিকার গুণন, মৃত্তিকার জৈব অজৈব পদার্থ, মৃত্তিকার সংযুক্তি, মৃত্তিকার আর্দ্রতা ইত্যাদির উপর নির্ভর করে। মৃত্তিকার আর্দ্রতা কমে যাওয়ার সাথে সাথে আটলক ভাব কমে গিয়ে ভঙ্গুরতা বেড়ে যায়। মৃত্তিকা খুব শক্ত হলে দলা শক্ত হয়ে যায়। এখন মৃত্তিকার বায়ু। মৃত্তিকার রন্ধ্র পরিসরে যে বায়ু থাকে তাকে মৃত্তিকার বায়ু বলে অভিহিত করা হয়। বায়ু সাধারণত স্থূল রন্ধ্রে অবস্থান করে। মৃত্তিকার বায়ুর পর্যাপ্ততা জীবাণু ও গাছপালা জন্মানোর জন্য খুবই দরকার। মৃত্তিকার বায়ুর উপাদান। মৃত্তিকার বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, এর মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন প্রধান। নিম্নে সারণীতে বায়ুর উপাদানগুলো শতকরা হারে দেখানো হলো। ভাইবার খুব ইম্পর্টেন্ট। মৃত্তিকার তে নাইট্রোজেনের পরিমাণ কত? উত্তরটা হবে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে ৭৯.২ ভাগ শতকরা। অক্সিজেন হচ্ছে ভাইবালের সুন্দর প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৃত্তিকার বায়ুতে অক্সিজেন পরিমাণ কত? সেটা হচ্ছে ২০.৬%। কার্বন ডাই অক্সাইড হচ্ছে ০.২৫%। মৃত্তিকার বায়ুকে প্রবাহ বিস্তারের নিয়ন্ত্রক সমূহ। এক নম্বর হচ্ছে পানির নিষ্কাশন, দুই নম্বর হচ্ছে মৃত্তিকার শ্বসনের হার, তারপর হচ্ছে মৃত্তিকার গভীরতা। এই কথা। এবার হচ্ছে মৃত্তিকার পানি, অর্থাৎ মৃত্তিকায় যে পানি থাকে সেটার ধরন কেমন। মৃত্তিকার পানি, মৃত্তিকা একটি আয়তনিক উপাদান যা মৃত্তিকার উদ্ভিদ ও ক্ষুদ্র জীবাণুর জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজন। মৃত্তিকার পানির প্রধান উৎস হচ্ছে বৃষ্টি ও সেচ। বৃষ্টির পানি মাটিতে পড়লে কিছুটা গড়িয়ে মাটিতে অপসারিত হয়, কিছুটা মাটি শুষে নেয়। চুষে দেওয়া পানি সবটা গাছের উপকারে আসে না, এর কিছুটা বাষ্পীভবনের ফলে উড়ে যায়, কিছু চুয়ে ভূগর্ভে চলে যায়। মৃত্তিকার পানি মৃত্তিকার দানা বা কণার ফাঁকে ফাঁকে আবার কখনো কখনো কণার ভিতরে শোষিত হয়। এটা হচ্ছে মৃত্তিকার পানির ধরন। এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে স্যান্ডি সয়েল, এটা হচ্ছে লোম সয়েল, এটা হচ্ছে ক্লে সয়েল। দেখো আপু, এটা হচ্ছে স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েলের বৈশিষ্ট্য, স্যান্ডি সয়েল পানি ধরে রাখতে পারে না, এবং স্যান্ডি সয়েল পানি ডানে বায়ে প্রসারিত কম হয়, সে সরাসরি স্থিতি চলে যায়। তাহলে এটা সুবিধা হলো এমন স্যান্ডি সয়েল পানি সরাসরি স্থিতি যায়। আর লোম হচ্ছে কি আপু, লোম হচ্ছে সে একটু ডানে বায়ে যাবে কিন্তু নিচে কম যাবে। আর ক্লে হচ্ছে সে নিচে পানি যেতেই যাবে, এদিক থাকে। একজনে কৃষি জমিতে সব জমিতে একই ফসল ফলে না, যে জমির পানি ধরে রাখতে হয়, তাহলে এই মাটিতে এক ধরনের ফসল হবে, এই মাটিতে এক ধরনের ফসল হবে, এই মাটিতে এক ধরনের ফসল হবে। কি হলো কথাটা, যে পানি কণা ফাঁকে ফাঁকে থাকে তাই গাছের কাজে লাগে। গাছ তার শিকড় মৃত্তিকার কণা ফাঁকে ফাঁকে বিস্তৃত করে পানি শোষণ করে। মৃত্তিকা পানি ধরে রাখার ক্ষমতা নির্ভর করে মৃত্তিকার গুণকের উপর। এতটুকুই ছিল আমাদের মৃত্তিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। এখন আমাদের সবাইকে ধন্যবাদ। আর আমাদের সিলেবাসে এখন যেটা পড়লাম সেটা হলো আমাদের মৃত্তিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়াবো মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য, এবং তোমাদের ম্যাক্সিমাম রাসায়নিক বৈশিষ্ট্য আমি ল্যাবে তোমাদেরকে দেখাবো। আর সেটা হচ্ছে আমাদের মৃত্তিকার জৈবিক বৈশিষ্ট্য, সেটা আমরা তোমাদেরকে ল্যাবে দেখাবো। তাহলে আপু আজকের মতো অতটুকুই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।